নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আজকাল পরশু সর্ববিষয় জ্যোতিষ নিয়েই থাকে আমাদের আলোচনা। সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এখানে, যেখানে ডেফিনেট করে জ্যোতিষ শাস্ত্র রয়েছে, জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত সব কিছু। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকী কাশ্যপ। অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। আজকে ভাবছিলাম যে কিছু কথা বলবো, তার থেকে ভাবলাম যে শীত তো বেশ ভালোই পড়েছে, অন্তত বাংলায় পড়েছে। তা আপনারা ফোন করুন, ফোনে আমরা কথা বলি, কিছুটা এনার্জি পেয়ে যাব, শরীরটা গরম হয়ে যাবে। আমি বকবক করলে আমার শরীর গরম হবে, দিদি শুনতে শুনতে কাঁপবেন। আর আপনারা ফোন করুন, আপনারা ফোন করুন, আপনাদের সাথেই কথা বলি, তাতে এপক্ষ ওপক্ষ দুপক্ষেরই একটু শরীর গরমের কাজ হয়ে যাবে শীতকালে। ওটাই লেপ কম্বলের কাজ করবে আমাদের, সেটাই বরং ভালো। আজকের অন্তত এই সুন্দর একটা শীতকালীন দিবসে এটা করাই বেশ ভালো। সূর্য দেবতা অল্প অল্প তাকাচ্ছেন মুখ তুলে, যাই হোক, ভালো একটা লক্ষণ, সুস্থ লক্ষণ। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে আমাদের বেঙ্গল বোর্ড বা অল ইন্ডিয়া বোর্ডেরও তারপরেই মার্চে শুরু হবে। সুতরাং যারা পরীক্ষা দিচ্ছেন তারা এই কটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনাটা করুন, সেই মতো চলুন। আর মাধ্যমিক পরীক্ষার্থী বিশেষত যারা আছেন, মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে গেলে যে বোর্ডেরই আপনি হন ছাত্রছাত্রী বা আপনার পরিবারে থাকুন কেউ, সেখানে তখন পরবর্তী ভবিষ্যতের জন্য কি দিশায়, কি সাবজেক্ট কম্বিনেশনে পড়াশোনাটা আলটিমেট আপনার ছেলে বা মেয়ে করলে তাদের ভবিষ্যৎটা প্রকৃতপক্ষে উজ্জ্বল হবে, সেটার জন্য কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময় সেটাকে সঠিকভাবে চয়েস করে নিতে হয় বা করা ভালো। যদি আপনি জ্যোতিষশাস্ত্র মানেন, তাহলে জ্যোতিষশাস্ত্র নির্ভর আলাপ আলোচনা করে আপনার সন্তানের বা পরিবারের যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্ম চার্টটা, জন্ম তারিখটা বিচার বিশ্লেষণ করে কি ধরনের পড়াশোনা সে করলে ভালো হয় সেটা দেখে নেওয়া বা বুঝে নেওয়ার চেষ্টা করা উচিত। আর কি ধরনের পড়াশোনা করলে তার ভালো হয়, দেখুন এখানে আমার একটা ব্যক্তিগত ব্যাপার আছে, যেটা আমি আমার কাছে আসা ক্লায়েন্টদের অলওয়েজ সেটার আঙ্গিকেই সাজেশান দিই। অবশ্যই তাদের জন্ম তারিখ কিংবা তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, জন্ম ছক অনুযায়ী তো অবশ্যই বিচার বিশ্লেষণ করি, কিন্তু মূলত আমি বোঝার বা দেখার চেষ্টা করি সেই জন্ম ছক এবং তার যে ডেট অফ বার্থ, সেই অনুযায়ী তার ভালোবাসা বা ভালো লাগার দিকগুলো কোনগুলি, সেই ভালোবাসা বা ভালো লাগার দিকগুলি যেগুলো আলটিমেট পার্মানেন্ট আর কি। ভালোবাসা ভালো লাগা, দেখুন আমাদের জীবনে এরকম প্রচুর জিনিস ঘটেছে বা আগামীতেও হয়তো ঘটবে, যতই আমরা মাঝ বয়স পেরিয়ে চলে যাচ্ছি ক্রমাগত। তথাপি যতদিন আমরা এই জীবদ্দশায় আছি, ভালো লাগাটা দু প্রকারের। একটা চিরকালীন ভালো লাগা ভালোবাসা, আর একটা হচ্ছে আপাত ভালো লাগা ভালোবাসা। সেটা জীবনের সর্বক্ষেত্রেই হয়। যার ফলে যারা বিশেষত একদম বয়ঃকনিষ্ঠ যারা মাধ্যমিক দেবেন, মূলত 16 বছর প্লাস মাইনাসেই তাদের বয়স হয়। সুতরাং এই যে কৈশোর অবস্থার যে মন, সেটা নানাবিধ কারণে, সেটা পরিবেশ পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন মানুষকে দেখা বা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন কিছুর প্রভাব দ্বারা অ্যাকচুয়ালি ওই কৈশোর মন কিন্তু তাদের অভিব্যক্তিটা জানায়। কারণ কৈশোর মন এই প্রভাবের দ্বারা চরমভাবে প্রভাবিত হয় এবং এটাই হওয়া স্বাভাবিক। যার ফলে ওই কৈশোর বয়সে কোনো ছাত্র বা ছাত্রী কোনো একটা বিশেষ স্ট্রিম সম্বন্ধে ভাবছে যে এইটা নিয়ে পড়াশোনা করলে আমার খুব ভালো হবে কিংবা আমি এটা করতে পারবো। মূলত তার জন্ম ছক এবং জন্ম তারিখ অনুযায়ী মূলত যেটা দেখে নেওয়া উচিত
তার এই যে আপাতভাবে যে ভাবনাটা তার তৈরি হচ্ছে যে আমি ডাক্তার হব এবং ডাক্তার হলে আমার ভবিষ্যৎটা আমি খুব ভালোভাবে রচনা করতে পারবো, মূলত যেটা জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে দেখার দরকার আছে, কেবল তার জন্মছক, গ্রহ নক্ষত্রের অবস্থান বা তার জন্ম তারিখটাকে অ্যানালিসিস করার শেষ কথা নয়। কোনো একটি জাতক বা জাতিকা, মানে একটি বাচ্চা ছেলে বা মেয়ে যারা মাধ্যমিক দিচ্ছে, আগামী ভবিষ্যতে পরবর্তী এডুকেশন লাইফে যাবে এবং কর্মজীবনের জন্য পড়াশোনাটা প্র্যাকটিক্যালি শুরু করবে কোনো একটা রুট নিয়ে, তার আজকে মনে হচ্ছে আমি ডাক্তার হব। ফার্স্ট যেটা ভেবে দেখা উচিত, অন্তত আমি মনে করি, আমি সেটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে তার জন্ম তারিখ এবং জন্ম ছক অনুযায়ী এই যে তার প্রবণতাটা, এটা কি আপাত প্রবণতা নাকি চিরকালীন প্রবণতা। তার কারণ ওই যে বললাম, পরিবেশের প্রভাব, অন্যান্য মানুষকে দেখাশোনা, অনেক গল্প শোনা, এইগুলোর প্রভাবে কিন্তু ওই কৈশোর মন প্রভাবিত হয়। এবার ওই বাহ্যিক যে প্রভাবগুলো, পরিবারগত, পরিবেশগত, অন্য কাউকে দেখা, সেইটাকে ভালো লেগে ফেলা বা ভালোবেসে ফেলা, এইটা চিরকালীন না আপাত সেটা নির্ভর করবে তার জন্ম যে গ্রহযোগ, জন্মছকে সেই গ্রহযোগ অনুযায়ী বর্তমানে চলা দশা অন্তর্দশা অনুযায়ী। অনেক সময় গ্রহরা যখন দশা হিসাবে আপনার আমার জীবনটাকে রান করায়, আমি খুব সহজ সরল ভাষায় জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করি, আপনাদের কাছেও প্রেজেন্ট করার চেষ্টা করি, জানি না কত সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়। আমি দশা পিরিয়ডকে অলওয়েজ কি বলি, যে দশা হচ্ছে সেই জিনিসটা যেটা প্র্যাকটিক্যালি আপনার আমার রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মতো। অর্থাৎ কেন্দ্রে যে সরকার আছে, যে দলেরই থাক, এবং রাজ্যে যে দলেরই সরকার চলছে, কোনো দলই তো সরকার চালাবে, বাট যে দুটো সরকার চলছে সেই দুটো সরকারের যা নিয়ম কানুন অনুযায়ী বর্তমানে আপনি আমি এই গণতান্ত্রিক ভারতবর্ষে আছি, সেটা আমাদের পছন্দ হোক ছাই না হোক, এটা অনুযায়ী আপনি আমি চলতে বাধ্য, গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে বাধ্য। আর যখনই আমরা নর্মাল জীবনযাত্রায় আসি, যে দশা আমাদের চলে সেই দশা কেন্দ্রীয় সরকারের মতো। সেই কেন্দ্রীয় সরকার যেরকম রুলস রেগুলেশন আনে, লোকসভা রাজ্যসভায় পাশ করিয়ে এবং রাষ্ট্রপতির দ্বারা করে কোনো বিভিন্ন রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট করে, ঠিক ওই গ্রহের দশা আপনার আমার জীবনটা সেই গ্রহের যে দশা পিরিয়ড, যতদিন সেই গ্রহটা পরিচালনা করবে আপনার আমার লাইফকে, সেরকমভাবে পরিচালনা করার চেষ্টা করে। তার সঙ্গে যে অন্তর্দশা আসে সেটা হচ্ছে আপনার আমার রাজ্য সরকারের মতো। অর্থাৎ মূল দশা এবং অন্তর্দশা এই দুটোর প্রভাব আপনার আমার জন্মছকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবার দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রী যারা মাধ্যমিক দিচ্ছে, আগামী দিনে পরবর্তী এডুকেশন লাইফে ঢুকবে এবং পার্মানেন্টলি কর্মজীবনের জন্য সেই এডুকেশনের স্ট্রিমটা বাঁচবে উচ্চ মাধ্যমিক স্তরে যখন তারা ভর্তি হবে। আজকে তার মনে হচ্ছে আমি ডাক্তার হব, হয়তো তার জন্মছকে গ্রহযোগ অনুযায়ী চিরকালীনভাবে ডাক্তার হওয়ার সেরকম প্রভাব নেই। তার বুদ্ধিশুদ্ধি আছে, সে লেগে পড়াশোনা করতে পারে, সেই অবধি ঠিক আছে। এবার বর্তমান দশা অনুযায়ী যে গ্রহের দশা চলছে, সেই গ্রহ তাকে বলছে যে তুই ডাক্তার হবি, তুই ডাক্তার হবি, তুই ডাক্তার হবি। এবার সেই গ্রহটার দশা কতদিন হবে? জ্যোতিষশাস্ত্রে সর্বনিম্ন গ্রহের দশা 6 বছর, সর্ববৃহৎ গ্রহের দশা হচ্ছে 20 বছর। সুতরাং এই 6 থেকে 20 বছরের মধ্যে তো ওই গ্রহের দশাটা চলবে। এবার কোনো একটা গ্রহ এমন এসছে যে তার মন মানসিকতাকে তুই ভালো ডাক্তার হবি, তুই ভালো ডাক্তার হবি, ডাক্তারি কর্মেই তোর জীবনের উন্নতি এবং সব চাহিদা পূরণ হবে, এটা তাকে ভেতরে ভেতরে পরিচালনা করছে, মনটাকে ও কন্ট্রোল করে নিয়েছে। কিন্তু তার সামগ্রিক জন্মছকে ডাক্তার হওয়ার প্রবণতা নেই, তার ডেট অফ বার্থ অনুযায়ী খুব বেশি ডাক্তারের প্রবণতা নেই। ওই যে দশা পিরিয়ডটা চলছে তার দ্বারা সে আপাতভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে, না আমি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হব এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি ডাক্তার হব। ভালো, ধরুন সে ডাক্তার হয়েও গেল, সে খুব জোর কদমে পড়াশোনা করলো,
তার নর্মাল বুদ্ধি শুদ্ধি মেধাবৃত্তি আছে, তার জন্মছক অনুযায়ী সে ডাক্তার হয়ে গেল। এবার যে গ্রহটা দশা অনুযায়ী তাকে পরিচালনা করছিল সেই সময় ক্লাস 8-এ 9-এ 10-এ 11 12-এ, সে তাকে সাহায্য করলো ডাক্তার হতে, এবং ডাক্তার হওয়া এটা তার মধ্যে পোক করলো, সে প্রভাবিত হলো আমি ডাক্তার হব, এবং ওই গ্রহটা তাকে সাপোর্ট দিল, সে ডাক্তার হয়ে গেল, ভেরি গুড, ডাক্তার হলো। কিন্তু সেই গ্রহটার দশা এবার শেষ হয়ে গেল। তার পরবর্তী ক্ষেত্রে তার লাইফ লং মোটামুটি 60, ডাক্তারের তো কোনো এজ নেই রিটায়ারমেন্টের, যতক্ষণ তিনি সুস্থ থাকবেন ততক্ষণ তিনি ডাক্তারি করতে পারবেন। এবার ধরুন তার 25 বছরের মধ্যে ডাক্তার হয়ে গেলেন তিনি, MBBS পাস, তাহলে 16 থেকে 25-এর মধ্যে যে গ্রহের দশাটা তাকে ডাক্তার বানালো এবং ডাক্তার করতে প্রভাবিত করলো, সেই গ্রহটা টাটা বাই বাই করে চলে গেল। মানে একটা সরকার চলে গিয়ে যেরকম আর একটা দলের সরকার আসে, সরকার তো চলতে থাকে, কিন্তু দলের পরিবর্তন হওয়ার ফলে নীতির পরিবর্তন হয়ে যায়। এবার অন্য গ্রহ যখন দশায় লাগলো, সে এবার তার মতো রিয়্যাক্ট করতে শুরু করবে। সে বলবে, না, আমার তো ডাক্তারিটা অত ভালো পছন্দ না, আমার তো পাবলিক রিলেশনটা অত ভালো পছন্দ না, আমি তো এইভাবে কর্ম করাতে পছন্দ করি না। এবার আপনি কিন্তু ডাক্তার হয়ে গেছেন। এবার বাদবাকি যে 60, 70, 80 বছর অবধি আপনি বাঁচবেন, আপনাকে ডাক্তারি করেই খেতে হবে, গলায় স্টেথো ঝুলিয়ে। আপনি হয়তো সরকারি ক্ষেত্রে ডাক্তার হয়ে যদি চাকরি করেন, আপনি একটা রোজগার পাবেন, কিন্তু একটা ডাক্তার হয়ে রোজগার করাটাই তো শেষ কথা না। ডাক্তারবাবু জনমানুষের মধ্যে কাজ করবে, এবং জনমানুষ সেই ডাক্তারবাবুকে দেবতা সমতুল যখন ভালোবাসবেন, সেই ডাক্তার সেখানেই সাকসেস, যেটাকে অর্থের মাপকাঠিতে জীবনে আজ অবধি আনা যায়নি, আগামী ভবিষ্যতেও যাবে না। সুতরাং আপনাকে কোনো গ্রহ প্রভাবিত করলো, ঠিক সরকারের আইনের মতো, আপনি সেই প্রভাবে প্রভাবিত হয়ে ভাবলেন আমি ডাক্তার হব, ডাক্তার হলেই আমার জীবনের মোক্ষপ্রাপ্তি হবে, আমার জীবন ফাইন। সেই গ্রহের দশা চলে গেল, তার পরবর্তী ক্ষেত্রে যে গ্রহগুলো এফেক্ট করলো আপনাকে, তারা আপনাকে কর্ম করাচ্ছে ডাক্তার হিসাবে, কিন্তু ডাক্তার হিসাবে কর্ম করে যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি মানুষের ভালোবাসাটা প্রাপ্তির কথা, সেই গ্রহদের মধ্যে যারা পরবর্তী জীবনে আপনাকে দশা পিরিয়ডে প্রভাবিত করছে, সেই গ্রহদের মধ্যে তার কোনো সেরকম এফেক্টিভিটি নেই, মানে তার ক্ষমতাই সেই গ্রহগুলোর নেই। তাহলে আপনি ডাক্তার হয়ে কি আলটিমেট জীবনে সফলতা পেলেন? রোজগার করলেন, ডাক্তার হয়েছেন, রোজগার তো হবে, কিছু না করুন। ভারতবর্ষের যা ডাক্তারের অভাব আছে, প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যন্তর অঞ্চলে আপনি যদি সরকার বাহাদুরকে গিয়ে বলেন, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, সরকারকে আমি সরকারি খাতায় ডাক্তারবাবু হব, আপনাকে লুফে নেবে কেন্দ্রীয় বা রাজ্য সরকার সারা দেশে, কারণ আমাদের প্রচুর ডাক্তারের প্রয়োজনীয়তা আছে। সুতরাং আপনার মাইনে পাবেন সরকারি ক্ষেত্রে, ডাক্তারি যখন আপনি করবেন, সেখানেও বৃহৎ মানুষের সংস্পর্শে আপনি আসবেন, গদ বাঁধা কাজ নিয়মিত করে যাচ্ছেন, মাইনে পাচ্ছেন। কিন্তু ডাক্তার হিসেবে মানুষ ডাক্তারি পড়াশোনা সেই জন্যই করে, যখন 10টা 20টা 100টা 1000টা লাখটা কোটিটা মানুষ, যত তার দ্বার সম্ভব, সেই মানুষের খালি ভালো করা, উপকার করা, সেবা করা না, ওই সেবার মাধ্যমে উল্টো দিকের মানুষগুলো, যখন আমি দিদির মতো সাধারণ মানুষ আপনাকে বলবো, সত্যি ডাক্তারবাবু ভগবান, ডাক্তার ম্যাডাম সত্যিই ওনার হাত যশ আছে, উনি সত্যিই সিস্টার নিবেদিতা, তবে সেই ডাক্তারবাবুর কিন্তু জীবনে সাকসেসটা এলো। সুতরাং এই প্রভাব বিস্তার আপাতভাবে করছে গ্রহরা, নাকি পার্মানেন্ট করছে? শুধু গ্রহযোগ আর ডেট অফ বার্থ দেখলে হবে না, যার ফলে এইটাকে বুঝে নিয়ে মাধ্যমিকের পরবর্তী ক্ষেত্রে যে কোনো স্ট্রিম, যা খুশি, এখন বিশ্ব সংসারে কাজের অভাব নেই, কোনো স্ট্রিমের অভাব নেই, পড়াশোনা খালি করতে হবে। আপনার যেটা ভালো লাগে, ভালোবাসেন, সেটাকে বুঝুন। জন্মছক সেই ভালো লাগা ভালোবাসায় কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে সেটাকে মেজার করুন অ্যাস্ট্রোলজিক্যালি। ডেট অফ বার্থ তাতে কতটা সাপোর্ট দিচ্ছে সেটাকে মেজার করুন, করে নিয়ে এগিয়ে চলুন মাভৈ মাভৈ বলে। সফলতা
আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে। আপনাকে সফলতার পিছনে দৌড়াতে হবে না। আপনি যেখানে যাবেন সফলতা বলবে আমি ডাইনে বাঁয়ে সঙ্গে আছি, নট সামনে আছি পেছনে আছি। অলওয়েজ চলবে আপনার সাথে সফলতা। তার কারণ আপনি কর্মটা করছেন মহা আনন্দে, আপনি যেটা ভালোবাসেন, আপনার যেটা ভালো লাগে সেই কর্মটাই আপনি করছেন, যার ফলে 2 লাখ টাকা মাইনে পাচ্ছি, ডিসস্যাটিসফ্যাক্টরি কর্ম করছি, বৈবাহিক দাম্পত্য জীবনে আলটিমেট হাজব্যান্ড ওয়াইফ দুদণ্ড কথা বলার সময় নেই, কারণ এই ল্যাপটপটা ডিনারের পর কোলে নিয়ে আপনি বলো কি করছেন। হয়তো যে বিশ্বের যে প্রান্তটা তখন জেগে আছে, আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে একটু রেস্ট নেবেন, গল্প করবেন একান্তে, সেই সময়ে সেই জাগ্রত মানুষগুলো অফিসের কর্ম তো আপনাকে বলছে এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে। মাস গেলে 2 লাখ টাকা মাইনে, কি করবেন বলুন? 24 ঘন্টাটাও তখন কম মনে হচ্ছে, ভালো লাগা ভালোবাসার বিষয় ছাড়াও। তার কারণ বড় বালাই যে অর্থ, সেটা না থাকলে তো বউ বাচ্চা পিতা মাতা কেউই থাকবে না। সুতরাং করতে আমরা বাধ্য হচ্ছি, আর তার ফল ডিসস্যাটিসফ্যাকশন, তার ফলত সুগার, প্রেশার, হাইপার টেনশন থেকে হার্ট ডিজিজ। বাঙালি মাত্রই বদহজম, সেই বদহজমটা এখন অতি বদহজম হয়ে গেছে। তার কারণ জীবন যাত্রাটাই আমরা অ্যাকচুয়ালি পালন করতে পারছি না। সকলে বলছে দৌড়াচ্ছি, আসলে দৌড়াচ্ছি না, নিজেদের ভাবনা অনুযায়ী নিজেদের কর্মটাকে চুজ করতে পারি না বলেই আমরা দৌড়াচ্ছি। একটা টিম যখন খুব ভালো ছন্দে খেলে, মানে তারা যারা প্ল্যান প্রোগ্রামিং করেছে সেটা প্র্যাকটিস করেছে এবং ম্যাচের দিন সেটা করে দেখাচ্ছে, যার ফলে বেশি দৌড়ঝাঁপ করতে হয় না। তখন ড্যাং ড্যাং করে গ্রুপ ম্যাচে হেরে গিয়েও ফাইনালে হেসে খেলে 10টা ম্যাচ জেতা টিম ইন্ডিয়াকেও হারিয়ে কিন্তু ট্রফিটা বগলে নিয়ে অস্ট্রেলিয়া টিমের মতো বাড়ি চলে যাওয়া যায়। সুতরাং প্ল্যান করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, এবং সেটা কত সহজ সরলভাবে করব, সেটা যদি আপনি আমি ব্যক্তিগত জীবনেও করতে পারি, তাহলে সফলতার পেছনে ধাবিত হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ আপনার কর্মের নামই সফলতা, সেটা আসতে বাধ্য। কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে লেকচার শুনতেন, ক্ষমা করবেন, মার্জনা করবেন, হ্যালো করে দিদি নিয়ে ফেলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি কালনা থেকে বলছি। কালনা থেকে? হ্যাঁ হ্যাঁ। কার আরে সঙ্গে জানবেন? আপনাদের ওদিকে নাকি কোথায় একটা মিষ্টি উৎসব হয়, সেখানে নাকি 2000 টাকা দামের পান্তুয়া দেখিয়েছে, আমি কালকে রাত্রে বাড়ি ফিরে শুনছিলাম। তা আমি এখনো শুনতে পাইনি। সে কি আপনাদের অঞ্চলে হয়েছে, হয় আপনারা জানেন না? না, আরে বাবা, আমি তো কালনা থেকে শুনে বেশ বিগলিত যমুনা হয়ে গেছিল আমার মনটা। আমি ভাবলাম দিদিকে বলবো অন্তত আমার আর দিদি আর আমার ভাই দাদাদের জন্য তার অর্ধেক সাইজের একটা পান্তুয়া পাঠিয়ে দিন, আমরা সবাই মিলে এখানে রেখে চতুর্দিক থেকে চামচ দিয়ে কেটে কেটে খাও। বলুন দিদি, কার জন্য? কার সম্বন্ধে জানবেন? আমি আর বোনের সম্বন্ধে জানি। বোনের বোন। নাম কি? বোনের নাম হচ্ছে নূপুর দাস। হ্যাঁ, নূপুর দাস। নূপুর দাস। বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/1/95। 18 ও গতকাল জন্মদিন গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, যাক, আমাদের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব ভালো থাকুন। এই বছরটা খুব চেপে শান্তিতে সহজ সরলভাবে এই বছরটা কাটাতে বলবেন, কারণ সামনে বছরটা তো ওনার জন্য খুব ভালো হবে সংখ্যাতাত্ত্বিকভাবে, যার ফলে এই বছরটা খুব বেশি অ্যাগ্রেসিভলি কোনো কিছু জীবনে যেন না করে। ঠিক আছে? কটায় জন্ম? আর 12:55 রাত্রি। রাত্রি 12:55? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটা 17 পেরিয়ে 18? হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় জন্ম? কল্যাণ। কল্যাণী? হ্যাঁ মানে আমাদের এই নদিয়ার কল্যাণী? হ্যাঁ হ্যাঁ, নদীয়ার কল্যাণ। কি বার ছিল? ওটা ছিল বুধবার। বুধবারের জন্ম ছিল, 18 জানুয়ারি 1995, তুলা লগ্ন, কর্কট রাশি, তাই তো? বক্রী অবস্থায় মঙ্গল সিংহে বসে আছে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার গিয়েছে। বেশ, বলে ফেলুন। লগ্নস্থ রাহু, সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র, ভেরি গুড। রবি বুধ চতুর্থে, শনি পঞ্চমে। বাবা, জন্মছকটা তো ভেরি গুড। কাজ কারবারের জন্য এই জন্মছকটা একদম মাখো মাখো যাকে বলে। কি করছে বলুন তো? আগে চাকরি বাকরি? ও
ও এখন একটা পাবলিক স্কুলে ঢুকেছে। প্রাইভেট স্কুলে? হ্যাঁ, প্রাইভেট স্কুলে। এমনি এমনি কি পড়াশোনা করেছিল আপনার বোন? ও ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে আর ডিএলটা করেছে। আর কি করেছে? ডিএল। বিএড? হ্যাঁ, ডিএড না, ডিএল, এই প্রাইমারির জন্য। ও আচ্ছা, ডিএল। এটা প্রাইমারি করেছে কেন? ও তো সেকেন্ডারি করা উচিত ছিল। ওই আর্থিক অবস্থার দিক থেকে। আর্থিক অবস্থা প্রচুর যেটা ঢুকেছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। দেখুন, খালি টিচিং ওর জন্য ভালো, বাড়িতে প্রচুর টিউশন শুরু করতে বলুন, যেটা ওর দারুণ চলবে, কোনো চিন্তা করার কিছু নেই। এবং মানে মাস্টারমশাই হওয়া ছাড়াও অন্যান্য টিচার হওয়া ছাড়াও অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও যদি ও দিতে চায়, সেক্ষেত্রে সেই ধরনের পরীক্ষা নিরীক্ষাও সরকারি ক্ষেত্রে কিন্তু ও দিতে পারে। তার জন্য 2024 সালটা কিন্তু ওর পক্ষে যথেষ্ট ভালো। এটা সুন্দরভাবে পালন করতে বলুন। বর্তমান সময় মানে কর্মজীবনের সফলতা প্রাপ্তির জন্য বেশ ভালো সময় আপনার বোনের চলছে। বিয়ে শাদীটা খুব বুঝে শুনে দেবেন। দিয়ে ফেলেননি তো আবার? হ্যাঁ, বিয়ে দিয়ে না দেন? না 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 না, বিয়ে হয়নি। যাক, না হলে মঙ্গল, অসুবিধা হওয়ার কিছু নেই। মোটামুটিভাবে এখানে ওভারঅল বৈবাহিক জীবনে ঢোকার সময়, বর্তমান সময় থেকে বৈবাহিক জীবনে প্রবেশের সময়ও প্র্যাকটিক্যালি চলছে। সেটার জন্য আপনারা চেষ্টা করতে পারেন ধীরে ধীরে। এই সময়টা অনেক দিন ওর থাকবে, চিন্তিত হওয়ার কিছু নেই। ঠিক আছে? কর্মের জন্য ভালো, বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য ভালো। কিন্তু যেহেতু 9 সংখ্যার মেয়ে, সপ্তমস্ত কেতু বসে আছে, সপ্তমপতি একাদশে বসে আছে, যার ফলে একটা প্রেম হয়ে কেটে যাওয়ারও সম্ভাবনা আছে। এবং সেটা যদি হয় তো ভালো হয়েছে। এরকম শুনেছি, ও বলেনি আচ্ছা, আমাদের, ঠিক আছে, শুনেছি। ঠিক আছে, শুনলেই হবে, কোনো অসুবিধা নেই। সেটা যদি ঘটে তো মন্দ কিছু না। কারণ সপ্তমস্ত কেতু সপ্তমপতি একাদশ ভাবস্থ অবস্থায় থাকলে সাধারণত ম্যারেজ নেগোসিয়েশনে প্রবলেম হয় না, বিয়ের পরে প্রবলেম হয়, অথবা একের বেশি বিয়ে হয়ে যায় অনেক সময়। যার ফলে একটা তাগড়া প্রেম কেটে গেলে খারাপ কিছু না, ভালো। কারণ ওটাও গান্ধর্ব মতে বিয়ে আর কি, দুষ্যন্ত শকুন্তলার মতো। সুতরাং সেটা ভালো। বৈবাহিক দাম্পত্য জীবনের প্রবেশ এবং কর্মের জন্য দুর্দান্ত সময় চলছে। আপনার বোনের হরোস্কোপটা ফ্যাবিউলাস, দুর্দান্ত হরোস্কোপ, চিন্তিত হওয়ার কিছু নেই। তবে বিবাহের পর আপনার বোনের যেটা হতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেও তাকে গিয়ে থাকতে হতে পারে। আর যেহেতু ইংরাজি নিয়ে পড়াশোনা করেছে, সেক্ষেত্রে রাজ্যের বাইরেও যদি বিয়ের পরে যায়, সেখানেও চাকরি পেতে ওর অসুবিধা হবে না। সাবজেক্টটা ভালো, যে কোনো প্রাইভেট স্কুলেও পাবে বা আদার্স ক্ষেত্রেও চাকরি বাকরি করতেই পারবে। সারা জীবন কর্ম করতেই হবে, কারণ এটা রোজগারের জন্য দুর্দান্ত হরোস্কোপ। সরকারি চাকরি যোগ আছে। আমি তো বলেই দিলাম 24 সালে কেবলমাত্র টিচিং না, একটু কথাগুলো না, আমি যখন কথা বলবো কথা শুনবেন, কারণ আমি তো ভয় দেখাই না আপনাদের। না না না, ভয়ের জায়গা থাকলে সেটাকে কি করে আটকাবেন সেটারও দিশা দেখানোর চেষ্টা করি, আর যেটা ভালো সেটাকে আরো কি করে ভালো করবেন তার দিশা দেখানোর চেষ্টা করি। সুতরাং আমার কথাগুলো শুনবেন, তাতে আপনার উপকার হবে। আমি আগেই বলেছি 24 সালে কেবল টিচিং না, অন্যান্য কিছু জায়গার পরীক্ষা নিরীক্ষা দেওয়ার হলেও বোনকে দিতে বলুন। সেই জায়গাটাও যথেষ্ট ভালো চলছে এবং 2025-এর মার্চ অবধি এই জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিকই চলবে। সুতরাং সেখানেও কিছু পেয়ে যাওয়ার মতো দুর্দান্ত যোগ ওর আছে। সুতরাং টিচিং ছাড়াও অন্যান্যগুলো প্রিপারেশন নিয়ে ওকে দিতে বলুন, অবশ্যই সেটা সরকারি ক্ষেত্রে। আর প্রাইভেটে যেটা করতে থাকুক, সঙ্গে প্রচুর টিউশন শুরু করতে বলুন, কারণ এখানে কর্ম আর রোজগারের কোনো অভাব হবে না এই জন্মছকে। ফ্যান্টাস্টিক, দারুণ, ভালো রাখুন। সঙ্গে বিয়ের ব্যাপারেও এগিয়ে যান, কারণ বয়স হয়ে গেছে বিয়েরও, সেটাও কিন্তু অন হয়ে গেছে। অনেক ধন্যবাদ। এবং অবশ্যই যেতে যেতে বলি যে শুক্র শনি তো রয়েছেই, চেম্বার রয়েছে করদাতে, কৌশিকদার সাথে অবশ্যই দেখা হবে আপনাদের। আর 21শে ফেব্রুয়ারি শিলিগুড়িতে চেম্বার, অনেকটা দেরি আছে এখনো। পরে এগুলো বলে দেবো। আর বাদবাকি যা নর্মাল চেম্বার আছে এখন কলকাতা সারাউন্ডিং, সেগুলো হবে সামনের বুধবার সারাপল্লী থাকবো। নমস্কার।